প্রত্যাশা করি। বাংলাদেশের অস্থির সময়ে নানা প্রসঙ্গ নিয়ে আপনাদের সঙ্গে কথা বলি। গতকাল আমাকে বাংলাদেশ থেকে একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তি, যারা সরাসরি রাজনীতি করেন না, পেশার সঙ্গে জড়িত, স্পর্শকাতর পেশায় থাকার কারণে তাদের নাম প্রকাশ করতে পারছি না, তারা বলছেন যে বাংলাদেশে একসময় পান থেকে চুন খসলে, অর্থাৎ কোনো ছোটখাটো ব্যত্যয় ঘটলেই যারা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করতেন, সিরডাপে, প্রেস ক্লাবে, তোপখানা রোডে, বিভিন্ন জায়গায় মানববন্ধন করতেন, বিবৃতি দিতেন, কখনো কখনো বিভিন্নভাবে তারা অভিযাত্রা করতেন বর্ডার অভিমুখে, হাই কমিশন অভিমুখে, তারা কি হারিয়ে গেছে? তাদের সন্ধানের জন্য কি আমরা কিছু করছি না? সে বিষয়টা নিয়ে কথা বলতে চাই। তেল, গ্যাস, খনিজ সম্পদ রক্ষা কমিটি নামে একটি কমিটি ছিল। বিশাল বিশাল বাণী তারা প্রচার করতেন। দেশের কোন অঞ্চলে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কয়লা দিয়ে করলে ক্ষতি হবে, কোন অঞ্চলে কি করলে ক্ষতি হবে, কোন বিদেশি কোম্পানিকে দায়িত্ব দিলে দেশের ক্ষতি হবে, দেশের সম্পদ নিয়ে যাবে, এ সকল বিষয়ে অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা, সেমিনার, সিম্পোজিয়াম করতেন। এবং তারা প্রেস ক্লাবের সামনে, জাতীয় জাদুঘরের সামনে, কখনো কখনো তারা বড় বড় যাত্রা করতেন, এই অঞ্চলে যাই, ওই অঞ্চলে যাই, এভাবে। বাংলাদেশের সাম্প্রতিক সময়ে দেশের সঙ্গে সংযুক্ত হওয়া নতুন রাষ্ট্রীয় সীমানার সেন্ট মার্টিন নামে যেটা অধিক পরিচিত, সেখানে যে কাউকে যেতে দেওয়া হচ্ছে না, সেটা নিয়ে যে এত কথা, বিদেশিদের লিজ দিয়ে দেওয়ার প্রসঙ্গ, এটা কি দেশের সম্পদ নয়? যারা বাংলাদেশের খনিজ সম্পদ আহরণ করতে জোর করে ইউনূস সরকারকে সমঝোতা চুক্তি করতে বাধ্য করছে, যারা বাংলাদেশের বন্দরে ঢুকে সুকৌশলে তাদের এখানে ভিত্তি রচনা করার জন্য যে কোনো মূল্যে চট্টগ্রাম বন্দরকে চুক্তির আওতায় নিতে চায়, সেটা কি বাংলাদেশের সার্বভৌমত্ব সম্পদ নয়? বাংলাদেশ থেকে গুরুত্বপূর্ণ সম্পদ আহরণ করে নিয়ে যাবেন এমন একটি কোম্পানির প্রতিনিধিত্ব করা সাবেক অ্যাম্বাসেডর পিটার ডি হাস, তিনি যে সকল চুক্তি করার জন্য সকল প্রোটোকল ভঙ্গ করে ডক্টর ইউনূসের ফেভার নিচ্ছেন, সেটা কি দেশের জন্য ক্ষতিকর না? প্রকাশ করা যাবে না এমন যে সমঝোতা চুক্তি হচ্ছে, সেটা কি দেশের জন্য ক্ষতিকর না? বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা প্রকাশ্যে বলছেন সীমান্ত আমাদের নিয়ন্ত্রণে নেই, অর্থাৎ বাংলাদেশের সীমান্ত বাংলাদেশের নিয়ন্ত্রণে নেই। এটা কি সার্বভৌমত্বের উপর আঘাত না? চট্টগ্রামের এক অঞ্চলে পার্শ্ববর্তী একটি দেশের বিদ্রোহে থাকা গ্রুপ আসছে যাচ্ছে, আসছে যাচ্ছে। একজন রোহিঙ্গা নতুন প্রবেশ করবে না, এটাই ছিল সিদ্ধান্ত। সেখানে এখন একের পর এক রোহিঙ্গারা আবার আসছে, তারা যাচ্ছে, এবং সেখানে সশস্ত্র ট্রেনিং এবং মহড়ার তথ্য আসছে সামনে। এগুলি কিসের লক্ষণ? প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, আমি যদি কোনো একটা দেশকে, আমার দেশের একটি অংশকে ব্যবহার করতে দেই, আমার দেশে নির্বিচারে তাদের ঢুকতে দেই, আমি যদি তাদেরকে আমার বন্দর ব্যবহার করতে দেই, বেস করতে দেই, তাহলে ক্ষমতায় থাকতে আমার কোনো সমস্যা হবে না। আমি বঙ্গবন্ধুর কন্যা, আমি সেটা করব না, তাতে ক্ষমতা চলে গেলেও না। এবং তিনি একথাও বলছিলেন, বড় একটি দেশ আছে, তারা চাইলে যে কোনো কাউকে ক্ষমতাচ্যুত করতে পারে, ক্ষমতায় বসাতে পারে। আমার ক্ষমতা লক্ষ্য না, আমি বঙ্গবন্ধুর কন্যা, দেশের স্বার্থ বিসর্জন দিয়ে আমি কারোর সঙ্গে কোনো আপোষ করে ক্ষমতায় থাকব না। তখন অনেকে বাণী প্রদান করতেন, টেলিভিশনে গরম করে ফেলতেন যে এগুলো কিছুই না, এগুলো হচ্ছে শেখ হাসিনার ক্ষমতায় থাকার একটা নতুন করে এজেন্ডা। আজ কেমন লাগছে? সেই জ্ঞানীরা কোথায়? সেই বিবৃতিজীবীরা, সেই বুদ্ধিজীবীরা, সেই মানববন্ধনকারীরা, সেই লং মার্চ যাত্রাকারীরা, তারা আজ কোথায়?
তাদের সন্ধান পাওয়া যাচ্ছে না। আবার আওয়ামী লীগ যখন বারবার মুক্তিযুদ্ধের চেতনার কথা বলতো, অসাম্প্রদায়িকতার কথা বলতো, জঙ্গি উত্থানের কথা বলতো, স্বাধীনতার পরাজিত শত্রুদের বিষয়ে কথা বলতো, তখন বলা হতো মুক্তিযুদ্ধের চেতনা এগুলো কিছু না, শেখ হাসিনা হচ্ছে চেতনা ব্যবসায়ী। এই মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে সে ক্ষমতায় টিকে থাকতে যায়। এই মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসায়ী শেখ হাসিনা এবং তার দল। এভাবে শেখ হাসিনা এবং তার দলকে অভিযুক্ত করা হতো। আজ যখন পাকিস্তানের পরাজিত শক্তি বাংলাদেশে নির্বিচারে আসছে, ক্যান্টনমেন্টে ঘুরছে, বর্ডারে ঘুরছে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আসলে তাকে কুর্নিশ করতে দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের নেতারা সেখানে যাচ্ছেন। পাকিস্তান যখন দাম্ভিকতার সঙ্গে ৭১-এর পরাজয়ের প্রতিশোধের কথা বলে, পাকিস্তান স্টাইলে যখন বাংলাদেশ চলছে, নারীর অধিকার যখন বিপন্ন, কোন নারী সেলিব্রিটি কোনো উদ্বোধনে যেতে পারছে না, নারীর খেলাধুলার আসর বন্ধ হয়ে যাচ্ছে, বাঙালির নিজস্ব সংস্কৃতি, যাত্রা, সার্কাস, পুতুল নাচ, এরকম সবকিছু বন্ধ হয়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের যে বাঙালির নিজস্ব কৃষ্টি সংস্কৃতি, তখন সেই বুদ্ধিজীবী, সেই বিবৃতিজীবী, সেই স্বাধীনতার চেতনার কথা বলা, তারা কোথায় এখন? তাদের তো খুঁজে পাওয়া যাচ্ছে না কোথাও। আমাদের সংশয়, তারা কি হারিয়ে গেছেন, না তাদের বুদ্ধিদীপ্ত চিন্তা চেতনা ওই পাকিস্তানিদের স্টাইলের কাছে হার মেনেছে? তাদের তো কাউকে পাওয়া যাচ্ছে না। যখন মুক্তিযুদ্ধের সংগঠকদের উপর নির্মম অত্যাচার চলছে, গ্রেপ্তার বাণিজ্য চলছে, রিমান্ডে নামে অত্যাচার চলছে, মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ, বীরশ্রেষ্ঠদের মুরাল, বঙ্গবন্ধু ভবন, জাতির জনকের মুরাল সব গুড়িয়ে দেওয়া হচ্ছে, মুক্তিযুদ্ধের দেশে পাকিস্তানের কথিত জাতির পিতা মোহাম্মদ আলী জিন্নার জন্মদিন উদযাপন করা হচ্ছে, উর্দু ভাষা প্রচলনের কথা বলা হচ্ছে, সেই সময়ে আপনারা কোথায়? যারা বলতেন যে আমরাই মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখতে পারি, শেখ হাসিনা একক মালিকানার না, তারা এখন কোথায়? তাদের তো দূরবীন দিয়ে, সোডিয়াম বাল্বের লাইট দিয়ে তাদের তো খুঁজে পাওয়া যাচ্ছে না। যারা বলতেন শেখ হাসিনা আওয়ামী লীগ একা না, এই মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ রক্ষা করতে আমরাই পারি। আমার প্রশ্ন, আপনারা এখন কোথায়? খুঁজে পাওয়া যাচ্ছে না কেন? বাংলাদেশকে কিভাবে বিকিয়ে দেওয়া হচ্ছে? যারা বলতেন শ্রমিকের অধিকার আদায় করতে হবে, এখন যে ৩০ লক্ষ শ্রমিক বেকার হয়ে গেল, রাস্তায় মিছিল করা সেই শ্রমিক নেত্রী, শ্রমিক নেতা মাথায় লাল ফিতা বেঁধে প্রেস ক্লাবের সামনে গরম করে দেওয়া, গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া, সেই নেতা নেত্রীরা এখন কোথায়? ১৫০টা ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেল মবের কারণে। এই মব রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, এই ইন্ডাস্ট্রির আয় দিয়ে দেশের অর্থনীতি সমৃদ্ধ হতো, শ্রমিকরা উপকৃত হতেন। আজ যে এই ধ্বংসের মুখোমুখি, কোথায় সেই শ্রম বান্ধব শ্রমিক নেতারা? তারা কি হারিয়ে গেছেন, নাকি ঘুমিয়ে পড়েছেন, নাকি তাদের মবের ভয় আফিম খাইয়ে এমন ঘুম পড়ানো হয়েছে যে তারা আর জাগ্রত হতে পারবেন না? বাংলাদেশের অর্থনীতি নিয়ে চমৎকার চমৎকার ভাষণ, বক্তৃতা, বিবৃতি যারা দিতেন, তারা কি খেয়াল করেছেন শেখ হাসিনা দারিদ্র্যের হার যেখানে এনে রেখে গেছিলেন, এখন যে দারিদ্র্যের হার কোথায় চলে গেছে? শেখ হাসিনা ব্যাংকের যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ রেখে গেছিলেন, সেটা যে এখন জিরোর কোঠায় চলে যাচ্ছে। সেই অর্থনীতিবিদরা কোথায়? আপনাদের বিবৃতি, আপনাদের লেখা, আপনাদের সেমিনার, আপনাদের সিম্পোজিয়াম দেখছি না তো। আপনারা কি হারিয়ে গেছেন? বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার সঙ্গে সঙ্গেই কিছু তথাকথিত বাম নানা রকম
ফোকাসই নিয়ে আসতেন তাদের ভূমিকা। এখন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বলতেই কিছু নাই, এখন যে মবক্রেসিতে চলতেছে, সন্ত্রাসের দ্বারা দেশ চলতেছে, 5 জন লোক মারা গেলে, বিচার বিলম্বিত হলে যারা মানববন্ধন করে বলতেন বিচারহীনতার সংস্কৃতি, এখন যে হাজার হাজার পুলিশ মারা গেল, আওয়ামী লীগের নেতাকর্মী মারা গেল, তাদের বিচারও করা যাবে না এমন নোটিফিকেশন জারি করলো সরকার। এই বর্বর নোটিফিকেশন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। সেই বুদ্ধিজীবীরা, সেই সংবিধান বিশেষজ্ঞরা আপনারা কোথায়? কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন? বিচার বিভাগের পান থেকে চুন খসলেই যারা বিবৃতি দিতেন, এখন যে প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতিকে শারীরিক নির্যাতনের ভয় দেখিয়ে কোর্ট ছাড়তে বাধ্য করা হয়, আইন বহির্ভূতভাবে অধস্তন আদালতের বিচারকদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়, উচ্চতর আদালতের প্রায় 20 জন বিচারককে কার্যত অকার্যকর করে কাউকে অপসারণ, কাউকে রিজাইন, কাউকে ডেকে এনে হুমকি দিয়ে তার পদত্যাগপত্র নেওয়া হচ্ছে। বিচার বিভাগের স্বাধীনতার নামে সেদিন যারা সোচ্চার ছিলেন, সেই সুশীলরা, সেই বিচার বিভাগের স্বাধীনতার আকাঙ্ক্ষাকারীরা, তারা এখন কোথায়? যারা বিদেশি অ্যাম্বাসেডরকে এনে নানাভাবে সেমিনার সিম্পোজিয়াম করতেন, তারা এখন কোথায়? জুডিশিয়ারি কিভাবে আজ্ঞাবহ হয়ে গেছে, কিভাবে কোর্টের ভিতরেও নির্দয়ভাবে গ্রেপ্তারকৃতদের নির্যাতন চালানো হচ্ছে, বিচারকদের কিভাবে আজ্ঞাবহ করে ফেলা হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলতে এখন অস্তিত্বহীন। রাস্তায় আর্মি বসিয়ে দেওয়া হচ্ছে, তার ভিতরে মবক্রাসি, লুটপাট, সন্ত্রাস চলছে। যারা সুশাসনের কথা বলতেন, সুশাসনের জন্য নাগরিক, সেই সুশাসনের জন্য নাগরিক আমার অত্যন্ত প্রিয় মানুষ বদিউল আলম মজুমদার, আপনি কোথায়? আপনার কোনো বিবৃতি দেখছি না কেন? ঘুমিয়ে পড়েছেন? যারা বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে নানাভাবে সিম্পোজিয়াম করতেন, তারা এখন কোথায়? কোন দেশের সঙ্গে বাংলাদেশ এখন সম্পৃক্ত আছে? যারা বলতেন দেশটা আইনসঙ্গত উপায়ে চলতে হবে, এখন যে টোটালি বেআইনিভাবে চলছে, তাদের কোন সারা শব্দ পাচ্ছি না। এনজিও পার্টির প্রধান ক্ষমতা দখল করেছে, আপনারাও ছিলেন এনজিওর লোক, ফলে আপনাদেরই একজন ক্ষমতা দখল করার কারণে আপনারা এখন স্তব্ধ হয়ে গেছেন। দেশটা এখন এনজিও কেন্দ্রিক। গণমাধ্যমে বিভিন্ন আলোচনা শুনি, ইউনুসের সরকার এনজিও সরকার, কেউ বলেন এটা ইন্টারন্যাশনাল সরকার, কারণ অনেক বিদেশিরাই সরকারে আছে। এই সরকারের উপদেষ্টারা, উপদেষ্টাদের স্টাফরা যে ভয়াবহ দুর্নীতি করতেছে, একটা সচিব নিয়ে, একটা ডিসি নিয়োগে যেখানে 20 কোটি টাকার ঘুষের লেনদেন, সারা দেশে ডিসি নিয়োগের জন্য স্লট অনুযায়ী ঘুষের চুক্তি, এপিএসরা শত শত কোটি টাকার ঘুষ খাচ্ছে, উপদেষ্টারা ঘুষ খাচ্ছে, উপদেষ্টার বাবারা খাচ্ছে। বিদেশের অনলাইনে অ্যাক্টিভিস্টরা বলতেছেন যে এই সরকারের উপদেষ্টারা শত শত কোটি টাকা বিদেশে নিয়েছেন, তারা চ্যালেঞ্জ করে বলছেন। এত বড় দুর্নীতির পরে যারা দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে সেমিনার সিম্পোজিয়াম করতেন, বিভিন্ন পত্রিকায় লিখতেন, জ্ঞানী বাণী রাতে টেলিভিশনে দিতেন, তারা কোথায়? আপনারা কি এখন আতঙ্কিত, নাকি আপনাদেরই আপনজন ক্ষমতায় বিধায় কথা বলতে মুখে কষ্টের, নাকি ভাগাভাগি হয়ে যাচ্ছে? ক্ষমতার ভাগাভাগি, সুবিধার ভাগাভাগি। সরকারের প্রধান হয়ে 26টি অনৈতিক সুবিধা যিনি নিলেন, যিনি তার বিরুদ্ধে দায়ের করা 11টি মামলায় বিচার মোকাবেলা না করে প্রত্যাহার করে নিলেন, এবং সব দুর্নীতির মামলা। এত বড় দুর্নীতিবাজ বিচারের মুখোমুখি না হয়ে মামলা প্রত্যাহার করে নিল। কই আপনাদের কোন শব্দ টের পাচ্ছি না কেন?
শেখ হাসিনার বিরুদ্ধে যে সোচ্চার কণ্ঠ আপনারা ছিলেন, শেখ হাসিনা দুর্নীতি দমন কমিশনের দায়ের করা একটি মামলাও প্রত্যাহার করে নেননি। তিনি আইনি মোকাবেলা করে লড়াই করে সেখান থেকে তিনি মুক্ত হয়েছেন। ডক্টর ইউনূস রাষ্ট্রের যে কোটি কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিলেন, নিজের ক্ষমতা নিজে এক্সারসাইজ করলেন। এ বিষয়ে জ্ঞানীরা কোথায়? বাংলাদেশের সুশীলরা কোথায়? বুদ্ধিজীবীরা কোথায়? বিবৃতিজীবীরা কোথায়? বিবেক কোথায়? সুশাসনের জন্য নাগরিকরা কোথায়? নাকি আপনারা এবং আপনাদের স্বজনরা মিলেই এই অবৈধ সরকার? সে কারণে ভাসুরের নাম মুখে নেওয়া যাবে না। বিবৃতিজীবী, বুদ্ধিজীবী, সুশীলরা মনে রাখবেন, এই দিন চিরদিন যাবে না। বিবৃতিজীবীদের, এই সুশীলদের, মানববন্ধনকারীদের এবং মুক্তিযুদ্ধের চেতনাকে নিয়ে বিদ্রুপকারীদের একদিন প্রশ্নের মুখোমুখি হতেই হবে। সেদিন খুব দূরে না। একথা ভাববেন না যে অনন্তকালই আপনারা এই এনজিও সরকার অথবা মুক্তিযুদ্ধ বা মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে সরকার নিয়ে অনন্তকাল চলতে পারবেন। এটা হয় না। অনেক চেষ্টা হয়েছে, হয় না। প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা অবৈধ দখলদারের পার্টনার হয়েছেন, সহায়তা করছেন, স্বীকৃতি দিচ্ছেন, তারা কিন্তু বাংলাদেশের সংবিধানের 7(2) অনুচ্ছেদ, 7(a) অনুচ্ছেদের পরিপন্থী কাজ করছেন। অবৈধ কোনো কিছুকে স্বীকৃতি দেওয়া, সহায়তা দেওয়া, সমর্থন দেওয়া, অনুসমর্থন দেওয়া, কোনো না কোনোভাবে পার্টিসিপেট করা, এটা কিন্তু রাষ্ট্রদ্রোহিতা। আজ হোক কাল হোক রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে আপনাদের কাঠগড়ায় দাঁড়াতেই হবে। কিসের সংস্কার? কে করেছে সংস্কার কমিটি? এই সংস্কার কমিটি করার অথরিটি কে দিয়েছে তাকে? ডক্টর ইউনূসের ভিত্তিটা কি? তিনিই তো অবৈধ। অবৈধ ব্যক্তি যেটা করবে সেটাই অবৈধ। আত্মপ্রমাদ গোনার কোনো দরকার নাই। সংবিধান ছুড়ে দেওয়া, সংবিধান সংস্কার করা, আপনি কে হে বাপু? কোথায় আপনার লিগ্যাল অথরিটি? কোথায় আপনার আইনগত ভিত্তি? বাংলাদেশের সংবিধানে কোথাও আছে এই জাতীয়ভাবে ক্ষমতা দখল করা, কোনো কাজ করা? অবৈধ ক্ষমতা দখলকার, খুন, রাহাজানি, রাষ্ট্র ব্যবস্থা ধ্বংস করা, আইন শৃঙ্খলা নষ্ট করা, জুডিশিয়ারিকে আজ্ঞাবহ করা, সন্ত্রাস করা, দুর্নীতি করা, লুটপাট করা, মবের রাজত্ব কায়েম করা, গোটা দেশটাকে ভয়ঙ্কর একটি নরকে পরিণত করার কর্মপরিকল্পনায় প্রত্যক্ষ পরোক্ষভাবে যারাই জড়িত আছেন, খুব বেশি দিন দূরে না যা আপনাদের সকলকে এই প্রশ্নের কৈফিয়তের কাঠগড়ায় দাঁড়াতে হবে। সাময়িকভাবে ক্ষমতা দখল করে পরিত্রাণ পাবেন, এটা কিন্তু বঙ্গবন্ধুর খুনিরাও ভেবেছিল। 1975 সনের 26শে সেপ্টেম্বর অবৈধ দখলদার মোস্তাক এই আপনাদের ইউনূসের মতো একটা ইন্ডেমনিটি দিয়েছিল। আর 1979 সালে আর এক অবৈধ দখলকার জিয়াউর রহমান তার পার্লামেন্টের 9 এপ্রিল সেটাকে আইনে রূপান্তর করে সংবিধানের 5ম সংশোধনী নামক সংশোধনী এনে ক্ষমতার জোরে পাশ করিয়েছিলেন। পরিত্রাণ কিন্তু হয়নি। এখনো প্রিয় দর্শক, আপনারা কি একটা বিষয় খেয়াল করেছেন? এই যে আমাদের ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার, এই ধরনের হুবহু এরকম নয়, মানে ক্ষমতায় থাকতে আসেনি, নতুন একটা রাজনৈতিক দলকে ক্ষমতায় নির্বাচনের মাধ্যমে বসিয়ে দিয়ে তারা চলে যাবে। এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটটাকে আমরা নানা সময় নানাভাবে আখ্যায়িত করেছি। কখনো তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে বলেছি, কখনো এবার অন্তর্বর্তীকালীন সরকার বলছি, অস্থায়ী সরকার বলছি, নানাভাবে বলেছি আমরা। সেই 1991 সাল থেকে এই ধরনের সরকার আমরা পেয়েছি বেশ কয়েকবার এ পর্যন্ত। এর মধ্যে এবারের সরকারের একটা ভিন্ন ধরনের চরিত্র আমরা দেখতে পাচ্ছি।
সেই চরিত্রটা হলো এই সরকারের একাধিক উপদেষ্টার কর্মকাণ্ড নিয়ে নানা ধরনের বিতর্ক হচ্ছে, দুর্নীতির অভিযোগ উঠছে। আমরা সাধারণত এই ধরনের অভিজ্ঞতা আমাদের হয়নি, কারণ তারা অল্প সময়ের জন্য আসেন, তারা চেষ্টা করেন সরকারের ইমেজটাকে ভালো রাখার জন্য। কিন্তু এবারই মনে হয় আমরা ব্যতিক্রম দেখতে পাচ্ছি। এই সরকার মাঝখানে দেখলাম যে প্রধান উপদেষ্টা দিয়ে শুরু করি, ওনার নিজের ব্যাপারেও নানা ধরনের কথা হচ্ছে, যে উনি ওনার নিজের কাজগুলো করিয়ে নিয়েছেন, নিজের মামলাগুলো উঠিয়ে নিয়েছেন, অর্থনৈতিক সুযোগ সুবিধা পাওয়ার জন্য ওনার গ্রামীণ ব্যাংকে কর সুবিধা দিয়েছেন, ওনার 666 কোটি টাকা যে করের যে মামলা ছিল হাইকোর্টের, সেটাও নির্বাহী আদেশে সরিয়ে নিয়েছেন। অনেক কিছু উনি করেছেন। অন্য অন্য অনেক উপদেষ্টার বিরুদ্ধে নানা ধরনের অর্থনৈতিক সুযোগ সুবিধা নেওয়া না নেওয়ার কথা উঠেছে। আমরা মাঝখানে দেখলাম যে স্থানীয় সরকার যে উপদেষ্টা আছেন, উনি নিজের এলাকায় কিভাবে নিজের নির্বাচনী এলাকায় অনেক বেশি কাজের ব্যবস্থা করেছেন, মানে কয়েকশো কোটি টাকার কাজ, যেটা নাকি একদম মানে অন্য কোনো দেশের অন্য কোনো এলাকার সঙ্গে তুলনাই করা যায় না। এগুলো ওনারা করেছেন। আরেকজন উপদেষ্টা তার স্বামী কিভাবে পতিত সরকারের একজন মন্ত্রীর প্রপার্টিকে রক্ষা করার জন্য উঠে পড়ে লেগেছেন, সেটাও আমরা দেখলাম এর মাঝখানে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা আসলে এক ধরনের কিছুটা এটা আমাদের জন্য বিব্রতকর, কিন্তু আলোচনা তো করতে হবে। আমরা আলোচনার জন্য আজকে আমন্ত্রণ জানিয়েছি নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরীকে। ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। মঞ্জুর ভাই, আপনি শুনেছেন আমি একটা ছোট ভূমিকা দিলাম। আপনি কি কখনো দেখেছেন এর আগে, মানে আমাদের অন্য কোনো এই ধরনের অন্তর্বর্তীকালীন সরকার অথবা তত্ত্বাবধায়ক সরকারের কোনো, মানে সরকারের একাধিক ব্যক্তির উপর, উপদেষ্টার উপর বিরুদ্ধে এই ধরনের অভিযোগ শুনেছেন আপনি আগে কখনো? না, বাংলাদেশে দেখুন 91-এ শাহাবুদ্দিন সাহেবের একটা কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল 3 মাসের। সেখানে কিন্তু ডক্টর ইউনূসও ছিলেন প্রাথমিক শিক্ষার একজন অ্যাডভাইজার, আমার যতদূর মনে পড়ে। তারপরে 96-এও কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল, 2001-এও কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল। কারো কাছেই এরকম শোনা যায় নাই। তবে যে ব্যতিক্রম নেই তা না। 2006 সনে যে কেয়ারটেকার গভর্নমেন্টটা হলো, 2006 সালে যে কেয়ারটেকার গভর্নমেন্ট হলো, সেখানে ইয়াজউদ্দিনের গভর্নমেন্ট, ইয়াজউদ্দিন সাহেবের গভর্নমেন্টে আপনার সেখানে একজন অ্যাডভাইজার ফজলুল হক সাহেব, তার নামে কিন্তু মামলা এখনো মনে হয় আছে, দুর্নীতির মামলা, একেবারে কঠিন দুর্নীতির মামলা। আরেকজন ছিলেন আপনার গিতিয়ারা সাফিয়া ছিলেন একজন। তার বিরুদ্ধে কিন্তু বাড়ি দখলের অভিযোগ ছিল, নানাবিধ অভিযোগ তার বিরুদ্ধে ছিল, তার স্বামীর বিরুদ্ধেও ছিল। এই দুইটা ছাড়া আর কোন অ্যাডভাইজারের বিরুদ্ধে কোন রকম অভিযোগ উঠছে বলে আমার জানা নাই। থাকতে পারে, কিন্তু আমার জানা নাই। সাধারণত যে কেয়ারটেকার গভর্নমেন্টে যারা আসেন তারা অরাজনৈতিক হন এবং তারা দুর্নীতির ঊর্ধ্বে থাকেন। তারা হয়তো অনেক সময় বায়াসড হন, কিছুটা হিউম্যান নেচার আছেই, কিন্তু গ্রস যেটা বর্তমানের ডক্টর ইউনূস সরকারের যেটা হচ্ছে, এটা তো একেবারে মানে আসলে কি এই সরকারটার মানে একটু বেপরোয়া হয়ে গেছে এই জন্য, নাকি আমরাই আগের তুলনায় বেশি অভিযোগ প্রিয় হয়ে গেছি, এটার কারণ আপনার কি মনে হয়? আমি যে এই সরকার অভিযোগ তো আপনি দিতে পারতেছেন না। কয়জনে অভিযোগ দেয়? আপনি দেন, আমি দেই, আরো 2-4 জন দেয়। আর যারা দিত তাদেরকে তো জেলে পুরে ফেলছে, বাকিদেরকেও হয়তো জেলে পুরে ফেলবে এই সরকার। অভিযোগ কেউ খুব একটা দিতে পারে না, কিন্তু সোশ্যাল মিডিয়াতে ছড়ায়। এখানে প্রথমত যে ইয়াজউদ্দিন সরকারের ভিতরে 2 জন লোক এইভাবে হইলো কিভাবে? তার কারণ ছিল ইয়াজউদ্দিন সাহেব ছিলেন খুবই দুর্বল প্রকৃতির একজন প্রশাসক। ঠিক তেমনি আমাদের ডক্টর ইউনূসও একজন দুর্বল প্রকৃতির প্রশাসক। এবং উনি, আমি সেদিকে দেখলাম জিল্লুর রহমান একটা লিস্ট করছেন যে 26টা অনিয়মের সাথে ডক্টর ইউনূস জড়িত হয়ে গেছেন। এই
14 মাসেই 26টা অনিয়ম, এটা সোজা ব্যাপার না। এবং সবচেয়ে বড় কথা হলো যে উনি নিজেও তার সম্পদের কোনো হিসাব দেননি, উনার কোনো অ্যাডভাইজারও সম্পদের হিসাব দেননি। উনি যদি স্ট্রং হতেন এবং দুর্নীতির ঊর্ধ্বে থাকার চেষ্টা করতেন, নিয়ম কানুনের ঊর্ধ্বে থাকার মানে নিয়মের মধ্যে থাকার চেষ্টা করতেন, তাহলে আজকে হতো না যে উনি ওনার আত্মীয় স্বজনকে নিয়ে যাচ্ছেন এসে আপনার এই নিউ ইয়র্কে যাচ্ছেন। আহ, একজন না, কমপক্ষে 3-4 জন তার আত্মীয় স্বজন তার সাথে গেছে, যেটা শেখ হাসিনা করতো। এবং শেখ হাসিনা করতো সেটা তো সবাই নিন্দা করতো, আমরা সবাই নিন্দা করতাম। এবং শেখ হাসিনাকে আপনার টেনে হিস্ট্রে অপমানজনক ভাবে ক্ষমতা থেকে নামিয়ে দেওয়া হয়েছে এইসব কারণেই তো। এখন উনিও যদি সেই একই পথে যায়, তাহলে তো আমাদের দুর্ভাগ্য যে ওনার মতো একজন লোককে আমরা রাষ্ট্রের এই সরকারের প্রধান করেছি। এটা মনে হয় ঐতিহাসিক একটা ভুল ছিল। কারণ যেভাবে দুর্নীতির কথা শোনা গেছে, যেমন আল জাজিরা একটা অত্যন্ত বিশ্বাসযোগ্য নিউজ চ্যানেল, সে আল জাজিরার প্রতিবেদক যে ডিটেল দিয়ে দিচ্ছেন, ডিটেল, এটা এখন উচিত কি? এখন উচিত হচ্ছে দুদকে টেক আপ করা, দুদকের এই কেসটা টেক আপ করা। এবং কোনটা এই আপনি রিজওয়ানা আপনি আপনি দম্পতি, আপনি কোনটা কথা বলছেন? আপনি যে এই সাবেক প্রতিমন্ত্রী যে এই নসরুল হামিদ বিপুর সম্পত্তি, ওটা নিয়ে Yes, বলছেন? নসরুল হামিদ বিপুর যে সম্পত্তিগুলি এরা টেক ওভার করছে, তার ব্যবস্থা করছে। এবং এমনও কথা আছে যে রিজওয়ানার ফ্লাগ গাড়িতে করে এই শোনা যাচ্ছে, আমি সোশ্যাল মিডিয়াতেও দেখেছি, শোনা যাচ্ছে যে তাকে ফ্লাগ গাড়িতে করে পরিবারের সীমান্তে গত বছরের নভেম্বরে নামিয়েও দিয়ে আসা হয়েছে। এবং তার হাজবেন্ড এরা তার অফিসে বসেন। অর্থাৎ এই যে নসরুল হামিদ বিপু তো একটা দুর্নীতিবাজ লোক ছিলেন, তাকে ধরার দায়িত্ব হচ্ছে এইসব অ্যাডভাইজারদেরকে। অ্যাডভাইজাররা যদি তাকে প্রোটেকশন দেয় বা তাকে বা তার মতো লোকরে, তাহলে তো বুঝতে হবে যে আমরা খুবই ভুল কাজ করে ফেলছি, আমরা খুবই ভুল কাজ করে ফেলছি। এখন উচিত হবে, ভুল হয় তো মানুষের, এখন উচিত হবে দুদকের এই কেসটাকে টেক আপ করা এবং তদন্ত করা, এবং রিজওয়ানাকে ইমিডিয়েটলি এই অ্যাডভাইজারি প্যানেল থেকে তাকে বহিষ্কার বলবো না, তার নিজেরই রিজাইন করা উচিত আপাতত একটা নিরপেক্ষ তদন্তের স্বার্থে। তাকে যদি তদন্ত করতে না দেওয়া হয়, দুদক যদি এটা তদন্ত করতে না দেয়, তাহলে কিন্তু এমন একটা পরিস্থিতির দিকে যাবে শেষ পর্যন্ত বাংলাদেশ, নেপাল স্টাইলে এদেরকে এইসব দুর্নীতিবাজদেরকে, আমি রাজনীতিবিদ বলবো না, দুর্নীতিবাজদেরকে তোরাগ নদী, বুড়িগঙ্গা, বালু নদী, শীতলক্ষা সব জায়গায় ধাওয়ায় কিন্তু ফেলবে। তারপর এদের সবাই রাজনৈতিক মৃত্যু হবে, এদের সবাই রাজনৈতিক মৃত্যু হয়ে যাবে, একটা শ্রেণী বিলুপ্ত হয়ে যাবে এই বাংলাদেশের রাজনীতি থেকে এবং বিজনেস থেকে। সুতরাং ইমিডিয়েটলি ইউনূসের হওয়া উচিত, ডক্টর ইউনূসের বোধোদয় হওয়া উচিত, এই তদন্ত শুরু করা উচিত এবং তার সম্পত্তির হিসাবটা সে দিয়ে দেয়। যদি সে না দেয়, তাহলে তো আমাদের সন্দেহ আরো বেশি ঘনীভূত হবে। মাত্র 5 মাস আছে ইলেকশনের। আচ্ছা, একটা জিনিস আমরা ওই ওই প্রশ্ন যেহেতু আলাপ হলো কিছুটা, এই বিষয়টা আসলে খুবই সেন্সিটিভ। আমার তো মনে হয় যে সরকারের আসলে আপনি যেটা বলেছেন উচিত ছিল ও দ্রুত বেগে তাদের উপদেষ্টাদের সম্পদের হিসাব দিয়ে এবং অন্য অন্য যা যা করা দরকার, যে তাদের এই নিষ্কলুষ চরিত্র, তারা যে আসলে দুর্নীতির সঙ্গে জড়িত নয়, এই বিষয়টা প্রমাণের জন্য যা যা প্রয়োজনীয় করা তাদের করা উচিত ছিল। তো এখনো একদম সময় চলে যায়নি। তো আপনার এই প্রস্তাব সরকার গ্রহণ করুক, এটা আমরা চাই। আমরা আরেকটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। এটা হলো যে দেখুন, নির্বাচন হবে ফেব্রুয়ারিতে, এরকম সরকারের ঘোষণা আছে, সেভাবে নির্বাচন কমিশন তার কাজ করে যাচ্ছে। কিন্তু তারপরও সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা সংশয় আমরা দেখতেই পাচ্ছি। সাধারণ মানুষ মানে এখনো যেন মানে নিশ্চিত হতে পারছে না যে আসলে কি নির্বাচন হবে কিনা। এর পেছনে আসলে কারণটা কি? এটা কি সরকারের দিক থেকেই কারণ, নাকি সরকারের উপর মানুষের কোনো আস্থা নাই এই জন্য, নাকি পলিটিক্যাল পার্টিগুলো নানা রকম দাবি দাওয়া নিয়ে আসছে নির্বাচনের পূর্ব শর্ত হিসেবে, সেগুলোর জন্য? এখানে দেখেন, সরকারের যে ব্যর্থতা তার প্রথমই হচ্ছে তারা একটা সংস্কার কমিশন করছে নির্বাচন বিষয়ক। এখন নির্বাচন বিষয়ক সংস্কার কমিশন বলছে যে নির্বাচন কমিশন এইভাবে গঠিত হবে, সুন্দর একটা প্রপোজাল দিছে। কিন্তু তার আগেই সরকার
নিজেই সেই চিটাগাংয়ের এক ভদ্রলোককে দিয়ে একটা কমিটি করে মানে নির্বাচন কমিশন গঠন করে ফেলছে, এবং দু একটা পার্টি অলরেডি বলছে যে একে আমরা মানি না, একে আমরা মানতে পারি না। এবং দেখেন যে ইশাকের ঘটনায় তারা যে দুর্বল চিত্তের দোদুল্য মনতার পরিচয় দিছে। এখন এখন তো উচিত হবে এই নির্বাচন কমিশনকে সুপ্রিম জুডিশিয়াল করে বাতিল করে দিয়া এই যে যে রিকমেন্ডেশন করা হয়েছে সংস্কারের কথা অনুযায়ী, সংস্কার কমিশনের কথা অনুযায়ী নতুন করে নির্বাচন কমিশন গঠন করা দরকার। এদিকে আর একটা বিষয় কিন্তু দাঁড়ায় গেছে, যেটা যে ছোট বড় বড় দল বাদে, একটা দুইটা বড় দল বাদে সকল দল চাচ্ছে যে সংখ্যানুপাতিক বা প্রপোর্শনাল নির্বাচন। এ বিষয়ে তারা কিন্তু অ্যাডামেন্ট। জাতি কিন্তু মানে পলিটিক্যাল পার্টিগুলি দুইটা ভাগ হয়েছে, একদিকে একটা দল, ছোট্ট একটা বৃহৎ দল দুই একটা, আর বাকি সবাই কিন্তু প্রপোর্শনাল নির্বাচন চায়। এ বিষয়ে সরকার কিন্তু নিশ্চুপ। ওই যে আলী রিয়াজের যে ঐক্যবদ্ধ কমিশন, তারা আবার আছে এই নিয়ে যে কি আপার হাউস না লোয়ার হাউস ইত্যাদি নিয়ে ব্যস্ত। কিন্তু এই বিষয়টা সংস্কার কমিশনও ঠিক মতো অ্যাড্রেস করে নাই, আর সরকারও অ্যাড্রেস করে নাই, যার ফলে আপনি দেখেন এই প্রপোর্শনাল নির্বাচনটা বিভিন্ন ফর্মে 90টা দেশে কার্যকরী আছে, আর ফার্স্ট পাস্ট দ্য পোস্ট যেটা আমাদের সিস্টেম, সেটা 58টা দেশে আছে, এবং ধীরে ধীরে কিন্তু চলে যাচ্ছে ওই দিকে, ওই প্রপোর্শনাল নির্বাচনের দিকে কোনো না কোনো ভাবে কিন্তু যাচ্ছে। তা আমরা কেন এই বিষয়টা গভীরভাবে একটু আলোচনাও করলাম না, যার ফলে নির্বাচন নিয়ে যে একটা অনিশ্চয়তা দেখা দিচ্ছে, এটাও একটা ফ্যাক্টর। আর একটা ফ্যাক্টর হচ্ছে যে ইউনূস সরকার যে আইন শৃঙ্খলা যে পরিস্থিতি, সেটা যখন নির্বাচন শুরু হলে এটা আউট অফ কন্ট্রোল হয়ে যাবে। ওনার পক্ষে, ওনার এই অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষে একটা জাতীয় নির্বাচন সফলভাবে সম্পন্ন করা সম্ভব না বলে আমি কেন, আমার সাথে অনেকেই একমত হবেন। জি, আরেকটা কথা মানে খুব হালকা হলেও আলোচিত হচ্ছে, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, আমাদের সমাজেও মানে যেন কিছু একটা পরিবর্তন আমরা লক্ষ্য করছি সামাজিক মানুষের চিন্তা ভাবনার মধ্যে। যে আপনি লক্ষ্য করেছেন কত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে খুবই আলোড়ন তৈরি করেছে যে ওই বিভিন্ন এলাকায় যে সাধু সন্ত যারা আছে তাদের ধরে নিয়ে জোর জবরদস্তি করে চুল কেটে দেওয়া, অমুক করা তমুক করা। এই যে একটা প্রবণতা যে মানে মানুষকে বলা যে তুমি আমার মতো হও, তুমি তোমার মতো থাকতে পারবে না, হ্যাঁ, এই প্রবণতাটা তো আসলে কি গণতান্ত্রিক কিনা। আবার কেউ কেউ দেখলাম যে ফান করে বলছে যদি আপনি সাধুদের চুল কেটে দেন, তাদের এরকম লম্বা লম্বা মানে দাড়ি চুল যে আপনার অনিয়ন্ত্রিত অবস্থায় যেটা আছে, তো সেরকম যদি আপনি করেন তাহলে এই সময়ে যিনি নিজেকে চিন্তুক অথবা ভাবুক বলেন মিস্টার ফরহাদ মাজার, তাকেও তো একটু সাফ সুতরা করা দরকার। তো এইসব এগুলো ফান যদিও, কিন্তু এইগুলি কেন হচ্ছে? অন্য কে কিভাবে থাকবে, যে যার মতো থাকবে তার ইচ্ছা, সেটার ব্যাপারে আমি আপনি কেন হাত দিতে যাচ্ছি? এই মানসিকতাটা আসলে এই সমাজে হঠাৎ করে এলো নাকি আগেও ছিল? না, এটা তো আসলে কি আপনার দুর্বল, যদি অ্যাডমিনিস্ট্রেটর দুর্বল থাকে তাহলে এইসব জিনিসগুলি হয়। ব্যাপকভাবে চুল কেটে দেওয়া হচ্ছে, ব্যাপকভাবে চুল কেটে দেওয়া হচ্ছে, হেনস্থা করা হচ্ছে। তারপরে এখন ধরেন ফরহাদ মাজারের চুল হয়তো কেটে দেবে, আহ নুরুল কবিরেরও কিন্তু কিছুটা বাবরি আছে, এটা কাটার মতো কিনা আমি জানি না, তবে এরা ইচ্ছে করলে ধরতে পারে, তাকেও ধরতে পারে। অর্থাৎ আপনার ওই নেড়ে মাথা হতে হবে, নেড়ে বাঙালি আছে না, ওই নেড়ে নেড়ে হতে হবে। এখন সবাই তো নেড়ে হবে না, সবাই তো নেড়ে হবে না। এখন এদের এসে চাপে হইতে হচ্ছে অনেক কিছু। এই যে মাজারগুলি ভাঙতেছে, মাজার মানে কি? মাজার হচ্ছে কবর, কবর। আবার ফাদার মাদারের কবর কেউ যে ভাঙতে আসে, সেটা কিরকম হৃদয় বিদারক একটা বিষয় হয়ে দাঁড়াবে। এইগুলি আমি জানি না যে ইউনূস সাহেব এগুলি লক্ষ্য করছেন কিনা। উনি তো 3-0 নিয়ে আসেন, এখন আরো 4-5-0 বাড়ানোর চেষ্টা করতেছেন। এখানে যে বাংলাদেশ তো দেশে বিদেশে মৌলবাদী রাষ্ট্র হিসেবে পরিগণিত হয়ে যাচ্ছে, একটা ইমেজটা সেটা হচ্ছে। আপনি দেখেন একজন মাতৃসম বৃদ্ধা মহিলা হাত বাড়াই দিল বাংলাদেশের এক তরুণ রাজনীতিবিদ, সে হাতটা সরাই নিল। এটা একটা
অপমানজনক কাজ হয়েছে, এটা একটা অপমানজনক কাজ হয়েছে, এটা আমি না আফগানিস্তানে আমি এরা আমি করতে একটা পারে। কথা বলি আপনাকে এই জিনিসটা নিয়ে, এই যে আপনি যে কথাটা বললেন যে আক্তার সাহেবের যে আক্তার হোসেন সাহেবের যে আচরণটা, হ্যান্ডশেক করলেন না একজন নারীর সঙ্গে, তো এটা যদি আমি ইসলামিক দৃষ্টিকোণ থেকেও দেখি তাহলে উনি হয়তো এটা করেছেন। কিন্তু আমি আবার কালকেই সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে একজন গ্রামের একজন দরিদ্র মহিলা ওনার হাত ধরে আছেন, উনি ওই মহিলাকে পিঠের মধ্যে হাত দিয়ে ওনাকে মানে এক ধরনের মানে মানে আপত্ত স্নেহের মতো আর কি যে আচরণটা করে ওটা করেছেন। কারণ উনি গ্রামের বলে কি এটা ধরা যাবে? ইসলাম কি গ্রাম এবং শহর এর মধ্যে কোনো পার্থক্য করে? নারী তো নারী, যদি আপনি বেগানা রমণী হিসেবে ধরেন তাহলে তো সবই একই জিনিস। তো এটা আসলে কি দাঁড়ালো যে আপনি সমস্ত লোক দেখেন এ ওনার ধরনের। উনি পার্টির উনি সেকেন্ড ম্যান অ্যাকচুয়ালি। জি, তো ওনার পার্টির আর একজন সদস্যা তাসলিম জারা, সে কিন্তু হিজাব পরে না, সে অত্যন্ত রাইট। মানে শোভন পোশাক পরে, অত্যন্ত শালীন পোশাক পরে, আমি বলবো সে শালীন, তাকে কখনোই বলা যাবে না, কিন্তু সে হিজাব পরে না। তো এই হিজাব পরায় না কেন তাকে? তাকে হিজাব পরাইতো। এইখানে জিনিসটা হচ্ছে কি, যে ইনস্টিংক্টিভলি করছে, হয়তো হয়তো ইনস্টিংক্টিভলি করছে, এটা তার করা উচিত হয় নাই। বাংলাদেশের ভাবমূর্তি আমরা যেন তালেবানি ভাবমূর্তি প্রকাশ না করি। এখন এই যে জোর করে চুল কেটে দিচ্ছে, এইগুলি তো সারা পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে। এখন এই গভর্নমেন্ট হচ্ছে একটা অথর্ব গভর্নমেন্ট, একটা বেকুব গভর্নমেন্ট। এই বেকুব গভর্নমেন্টের হাত থেকে মুক্তি পাওয়া দরকার। এরুজ সাহেব এবং তার এই যে সাঙ্গ পাঙ্গ সহ রিজাইন করা উচিত, না হলে রিজাইন না করলে তাকে রিজাইন করাই দেওয়া উচিত। দিয়ে একটা শক্ত সমর্থ সাধারণ বুদ্ধির একটা সরকার গঠন করা উচিত, যারা এদেশে আইন শৃঙ্খলাকে এস্টাবলিশ করবে, দেশের অর্থনীতিকে শক্তিশালী করবে এবং আপনার বাংলাদেশকে সঠিক পথে নেবে, নতুন এক বাংলাদেশ গড়বে, যেখানে এই দুর্নীতি, এই যে সকল জায়গায় টাকা দিতে হয়, এই বৈষম্য, সকল জায়গায় বৈষম্য আবার চলে আসতেছে এবং পরিবারতন্ত্র চলে আসতেছে, এগুলির ঊর্ধ্বে যে একটা রাষ্ট্র হবে বাংলাদেশ, বাঙালির রাষ্ট্র বাংলাদেশ, আমরা যেন গর্ব করে বলতে পারি সারা বিশ্বে। জি, অনেক ধন্যবাদ। অনেক প্রত্যাশাটা এমনভাবে ছিল যাতে বাংলাদেশের আর ভবিষ্যতে কাউকে দরকার হবে না এমন কিছু তিনি উপহার দেবেন। তারা এখন কি ভাবছেন, সাম্প্রতিক একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে মত বিনিময় করতে চাচ্ছি। আশা করি যে যেখানে আছেন ভালো থাকবেন। শেখ হাসিনা সহ পূর্ববর্তী সরকার প্রধানদের বিদেশ সফর নিয়ে এক পক্ষ অন্য পক্ষের বিরুদ্ধে ব্যাপক সমালোচনা করতেন, এত বড় বহর নিয়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি। ডক্টর ইউনূস একটা বিদেশ সফরে তার সফর সঙ্গী মাত্র 7 জন। বাংলাদেশের প্রিন্টিং এবং ইলেকট্রনিক মিডিয়া সহ অনলাইন মিডিয়ায়, টেলিভিশনের টক শোতে একেবারে ফাটাফাটি অবস্থা, বলে দেখুন কোন মহান ব্যক্তি আসছে, বিশ্বমাঠের খেলোয়াড়। এই মহান ব্যক্তি না আসলে আমরা দেখাতে পারতাম এই দৃষ্টান্ত যে মাত্র 7 জন নিয়ে তিনি বিদেশ সফরে যান। এভাবে প্রশংসায় পঞ্চমুখ হয়ে যারা কথা বলেছিলেন, তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাম্প্রতিক নিউ ইয়র্ক সফরকে কিভাবে দেখছেন? জানেন সফর সঙ্গী কতজন? তার 2 কন্যা, তার ভাতিজা, তার বন্ধু বান্ধবী সব সহ 104 জন। 104 জন সফর সঙ্গী। এর ভিতরে তার প্রেস উইং থেকে 11 জন। প্রেস উইং এর 11 জন আর কাজটা কি? সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গেছেন প্রেস সেক্রেটারি, তাকে ঠেলে নিয়ে যাচ্ছে, বলল কোনো জবাব দেওয়া যাবে না, ঠেলে নিয়ে যাচ্ছে তার অধস্তন কর্মচারী যিনি। এটাই হচ্ছে ইউনূস। বাংলাদেশে একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, তিনি বিএনপি ঘরানার মানুষ। তাকে আমি জানতে চেয়েছিলাম যে ইউনূস সাহেবের এই ঘটনাটাকে আপনি কিভাবে দেখেন। তিনি বলেন যে এটা নিয়ে আমার আলাদা কোনো মন্তব্য নাই। আমি তো পূর্বেই বলেছি সে একটা বিশ্ব বাটপার। এই বিশ্ব বাটপারকে নিয়ে আমার নতুন কোনো মন্তব্য নাই। তিনি আমাকে বললেন যে আপনি টেলিভিশনে বিভিন্ন টক শো অনুষ্ঠানে আমি যেগুলোয় থাকি সেখানে দেখেন, আমাকে তার প্রসঙ্গ জিজ্ঞেস করার আগে বলি যে আমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, বাটপার নিয়ে আমাকে প্রশ্ন করবেন না। তা আমি বললাম দেশের অনেকেই তো তাকে বিশ্বমাঠের খেলোয়াড় হিসেবে দেখেছে, আপনি কিভাবে দেখেন? উনি বললেন হ্যাঁ, না সে কিছু খেলোয়াড়,
সে কিভাবে বাটপাড়ি করতে হয়, এই বাটপাড়িতে সে অসাধারণ। যেমন জাতিসংঘের অধিবেশনে কোনো কাজ না থাকা সত্ত্বেও বাংলাদেশের বড় দুইটি রাজনৈতিক দলের এবং তার তৈরি একটি দলের শীর্ষ পর্যায়ে নেতাদের নিয়ে গেছেন। যদিও তার উদ্দেশ্য নিয়ে নানাভাবে তথ্য আছে যে আদৌ সেখানে জাতিসংঘের অধিবেশন না, টার্গেটটা হচ্ছে বিএনপি, জামাত, এনসিপি বিরোধে যাতে লিপ্ত না হয়, ইউনূস তাদেরকে নিয়ে কিভাবে সমঝোতা করবেন সেটাই টার্গেট। এখন বিএনপি নেতাকর্মীরা মনে করছে ইউনূস আমাদের গুরুত্ব দেশে আমাদের মহাসচিবকে নিয়ে গেছে। বিমানবন্দরে যাওয়ার পর প্রকাশিত হলো তাদের সঙ্গে বাটপাড়ি করা হয়েছে। তাদের যদি জাতিসংঘের অধিবেশনের উদ্দেশ্য নেয়, তাহলে জাতিসংঘের কাছ থেকে তাদের গেস্ট হিসাবে অ্যাপ্রুভাল দরকার, এবং তাদের ভিসাটা হবে ওই ক্যাটাগরির ভিসা যে জাতিসংঘে অংশগ্রহণ করার জন্য যে ডেলিগেশন, সেই ডেলিগেশনের জন্য যে ভিসা। আপনারা অনেকেই জানেন ভিজিট ভিসা এক ধরনের, বেসরকারি কোনো সংস্থার আমন্ত্রণে আসা এক ধরনের, রাষ্ট্রীয় অথবা আন্তর্জাতিক সংস্থার আমন্ত্রণে আসার ভিসা একরকম। ভিসায় উল্লেখ থাকে ABC বা A1, B2 এরকম ভাবে উল্লেখ থাকে। এখানেও তিনি বাটপাড়ি করছেন, যাদেরকে নিয়ে গেছেন তাদেরকে ভিজিট ভিসার উপর ভর করে নিয়ে গেছেন। সে কারণে বিমানবন্দরে তিনি ঠিকই তার সঙ্গী যারা অফিসিয়ালি যারা জাতিসংঘের প্রোগ্রামে অ্যাসাইন হয়ে গেছেন তাদের নিয়ে চলে গেলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যদেরকে ফেলে রেখে চলে গেলেন। এই যে ভিসা কেলেঙ্কারির ঘটনা, এটা একটা বাটপাড়ি। তাদেরকে বলা হয়েছে জাতিসংঘের অধিবেশনে নিয়ে যাচ্ছি, আদৌ তো তারা জাতিসংঘের অধিবেশনের জন্য অ্যাসাইন্ড ভিসাই না। কিভাবে বাটপাড়ি করছে, জাতিকে বোঝাবার চেষ্টা করছে যে আমি জাতিসংঘে যাচ্ছি, বড় বড় রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে যাচ্ছি। আসল কথা হলো ওখানে বসে একটা কনস্পিরেসি করবে, সেই জন্য যাচ্ছে, সেটা আর একটা বাটপাড়ি। তৃতীয় বাটপাড়ি বলছে বিদেশে রাষ্ট্রের টাকা ব্যয় করে অধিক লোক যাওয়া ঠিক না। 7 জনের ঘটনা নিয়ে প্রেস ব্রিফিং এ ফাটিয়ে দিয়েছিলেন তার যে গোয়েবলস আছে শফিক। গতবার ওই 7 জনের ভিতরেও তার ভাতিজা ছিল, তার মেয়ে ছিল, আর এবারে 104 জনের ভিতরে তার 2 মেয়ে, তার ভাতিজা, তার বান্ধবী সহ আশেপাশে যা আছে সব নিয়ে গেছে। কার টাকায়? আপনার আমার রাষ্ট্রের ট্যাক্সের টাকায়। যারা বলছিলেন ইউনূস আসার পরে আর কোনো চিন্তা থাকবে না, পৃথিবীর সমস্ত সাহায্য সংস্থা হুমড়ি খেয়ে পড়বে বাংলাদেশকে সাহায্য করার জন্য, দুধের নহর বইয়ে দেবে, দেশটাকে একেবারে প্যারাডাইসে পরিণত করে দেবে, হেভেনে পরিণত করে দেবে। তারা কি জানেন ওনার এই 12টি সফরে কোন দেশ থেকে 1 বস্তা চাল পরিমাণ আসে নাই, 1 বস্তা গমও আসে নাই? জানেন কিনা? বরং রাষ্ট্রের সঞ্চিত টাকায় উনি 3য় শ্রেণীর পুরস্কার নিতে ইংল্যান্ডে টিম সহ এসে দামি হোটেলে থেকে রাষ্ট্রীয় টাকা ব্যয় করে গেলেন, যেটা আদৌ কোনো রাষ্ট্রীয় সফর ছিল না। একইভাবে 104 জনকে নিয়ে যাচ্ছেন। এই 104 জনের জাতিসংঘে কাজটা কি? তারা ওখানে ঘাস ছিঁড়বে? প্রেস উইং এর 11 জনের কাজটা কি? সোশ্যাল মিডিয়ায় দেখলাম অনেক গুরুত্বপূর্ণ মিটিং ওনাকে আদৌ ডাকা হয়নি, অনেক গুরুত্বপূর্ণ রাষ্ট্রপতিদের সঙ্গে ওনার কোনো ছবি দেখলাম না। যারা ডক্টর ইউনূসকে নিয়ে উচ্ছ্বসিত ছিলেন, শেখ হাসিনার সমালোচনা করতেন, তারা মুখ খুলে 2 কথা বলবেন এই বাটপাড় সম্পর্কে? আমি বাটপাড় বলি না, গণমাধ্যমই তাকে বাটপাড় বলে, গণমাধ্যমে আসা আলোচকরাই তাকে বাটপাড় বলে। এই বাটপাড় যতদিন আছে ততদিন রাষ্ট্রের ক্ষতি করা ছাড়া কোনো উপকার হবে না। যারা ইউনূস সাধনায় মগ্ন হয়েছিলেন, যারা ইউনূসের ভিতরে মহান কিছু খুঁজে পেয়েছিলেন, এই ইউনূস যে কি এটা আরো বুঝবেন, আরো কয়েকদিন গেলে বুঝবেন। সুদখোর, সুদের কিস্তি আদায় করা, দেশের টাকা বিদেশে নিয়ে যাওয়া, নিজের দুর্নীতির মামলা প্রত্যাহার করে নেওয়া, নিজের ট্যাক্স মৌকুফ করা, নিজের আদম ব্যবসার লাইসেন্স নেওয়া,
নিজের বিশ্ববিদ্যালয় নেওয়া, ডিজিটাল ওয়ালেট নেওয়া সহ যতটা একজন সেলফি স্বার্থান্বেষীর পক্ষে করা সম্ভব সবটাই এই লোকটি করেছেন। আপনাদের ঘুম ভেঙেছে? যাদের ঘুম ভাঙেনি তারা আরো বুঝতে পারবেন অন্ধকারে দেশটাকে কোথায় কোথায় সে বিক্রি করলেন কিনা। সে হিসাবটাও বেরিয়ে যাবে, সেদিন খুব দূরে না। নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন, যারা এই জাতীয় একটা লোককে স্বাগত জানিয়েছিলেন, তার উদ্দেশ্যে মহান মহান বাণী দিয়েছিলেন, এই বিশ্ব বাটপার দেশটাকে কিভাবে ধ্বংস করছে, মুক্তিযুদ্ধের বাংলাদেশটাকে কিভাবে সাম্প্রদায়িক রাষ্ট্রের দিকে নিয়ে যাচ্ছে, কিভাবে দেশের আইন শৃঙ্খলা ধ্বংস করে বাঙালির মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করছে, দেশটাকে মপতন্ত্রে পরিচালিত করছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিচার ব্যবস্থা, প্রশাসন সব কিভাবে ধ্বংস করে দিয়েছে, তার স্বরূপ ইতোমধ্যে উন্মোচিত হয়েছে, বাকিটাও উন্মোচিত হবে। অপেক্ষায় থাকুন। এ যে কত কর্দমাক্ত সে চিত্র বুঝতে এখনো যাদের বাকি আছে